নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুরের সুপার প্রাইম টাইম এবং দুপুর দুটো মানে আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল। আজ মধুকল্পিতার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, মধুকল্পিতার তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ কিন্তু একটা বাড়ছে একেবারে, এবং এই অসন্তোষ বেড়েই চলেছে। এবারে সরব হয়েছেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। জামা পাল্টে যে হারে তোলাবাজি করছে, ভালো ডিমের থেকে পচা ডিমের দাম ঊর্ধ্বমুখী। বিজেপি কর্মীরা কিন্তু ক্ষিপ্ত। একদল তো আবার বান্ডিল নিয়ে ঘর ছাড়া অত্যাচারীকে বাড়ি ফেরাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আপনারা দেখতেই পাচ্ছেন, একদিকে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তিনি যেটা পোস্ট করেছেন। শুভজিৎ, এবারে এই যে তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরে সেই অসন্তোষটা কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। একেবারে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে লিখছেন সেটা। একেবারেই তাই, এবং এর আগেও আমরা কিন্তু বারবার সে কথাই বলবো। এর আগেও শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, তিনি বারবার বলেছেন যে এখনো পুরোপুরি এক্সটর্শন রোখা যায়নি। শুধু তাই নয়, তিনি সেটা বলতে গিয়ে মধুকল্পিতা তোমার নিশ্চয় মনে আছে, উনি বলেছিলেন যে দীর্ঘ 15 বছরের যে অভ্যাস, যারা সদ্য বিজেপির সমর্থক হয়েছেন তারা বোধহয় তাদের পূর্ববর্তী সে অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেননি, কিন্তু বেরিয়ে আসতে হবে। ভাইরাস দিলীপ ঘোষও তিনি কিন্তু বলেছিলেন যে কোনো রকমভাবে যে কোনো জায়গায় যদি আপনারা খোঁজ পান, খবর পান, তোলাবাজি দেখতে পারেন তাহলে জানান। একেবারে, এবং যে ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, একদিকে ফেসবুকে তিনি পোস্ট করেছেন, দেখতেই পাচ্ছেন, এবং এই বিষয়ে নিয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। আমি শান্তর কাছে সরাসরি চলে যাবো। শান্ত, এই যে তোলাবাজি, সেই তোলাবাজি নিয়ে যে বিজেপির অন্দরে ক্ষোভটা বাড়ছে, অসন্তোষটা বাড়ছে, সেটা অভিজিৎ দাস ববির এই সোশ্যাল মিডিয়া পোস্টে একেবারে পরিষ্কার। একদমই, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু ডায়মন্ড হারবারে লড়ার সাহস দেখিয়েছিলেন এই অভিজিৎ দাস ববি, এবং তিনি যখন বিষয়টি সরব হচ্ছেন তাহলে কোথাও না কোথাও বুঝতে হবে যে সর্ষের মধ্যে ভূত কিন্তু ভয়াবহ আকার নিচ্ছে, এবং যেভাবে তোলাবাজি রীতিমতো শিল্প আকারে দাঁড়িয়ে গিয়েছে তা নিয়ে কিন্তু খোদ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল বারবার করে তারা কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা করছে। এবং তুমি জানো, ইতিমধ্যে 22 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং বেশ প্রায় 100 কাছাকাছি দলীয় কর্মী নেতাদের শোকজ করা হয়েছে, কিন্তু তারপরে যে রোগ সারছে না তা কিন্তু অভিজিৎ দাস ববির এই সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে প্রমাণিত। যারা নতুন তৃণমূল ঢুকছে, অর্থাৎ যেটা দাবি করা হচ্ছে চৌঠামের পর থেকে যারা নতুন তৃণমূলে হয়েছে জার্সি বদলে, সেই তৃণমূলের বা অধুনা বিজেপি কিন্তু তোলাবাজকে রীতিমতো শিল্প জায়গায় নিয়ে গিয়েছে। আর তাদের হাত ধরে কিন্তু বিজেপির যারা পুরনো কিছু আছে, যারা দীর্ঘদিন ধরে তোলাবাজি চালাতো, কিন্তু বিজেপি নেতা অভিজিৎ দাস ববি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আপনি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন, যে পোস্ট ইতিমধ্যে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। আপনি কাদের উদ্দেশ্য করে এই পোস্ট করলেন? মানে এটা তো একই কথা, এটা তো আমাদের মাননীয় রাজ্য সভাপতি যেটা বলে দিয়েছেন সেটাই হচ্ছে ফাইনাল। যে যত রকম যারা বিজেপির এই জামা গায়ে দিয়ে, যারা এই যে বেলা 12টার পর 4 তারিখে যেমন মোবাইলের পোর্ট হয় সেরকম পোর্ট করে তারা বিজেপিতে এসছে, এইসব তৃণমূলীরা, এই তোলাবাজিরা, এদেরকে তো বেশি এন্টারটেইন করা যাবে না। সেই জন্যই আমরা পরিষ্কার প্রত্যেকে সতর্ক করছি, যারা অরিজিনাল আমাদের যারা বিজেপি কর্মী, যারা এত অত্যাচারিত হয়েছে, যারা এইভাবে মার খেয়েছে, যারা দাঁতে দাঁত চেপে লড়াই করেছে, বিশেষত আমাদের ডায়মন্ড হারবার লোকসভায়, তাদেরকে সাপ্রেস করে এবং পার্টির বদনাম করে এই সমস্ত তৃণমূলীরা পার্টির মধ্যে নিচের স্তরে যারা তোলাবাজি, তৃণমূলের মধ্যে তো অনেক রকম আছে। ধরুন, আমাদের একটা হচ্ছে অত্যাচারী তৃণমূল, একটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত তৃণমূল, একটা হচ্ছে নিরীহ তৃণমূল, যারা লোকের উপর অত্যাচার করে না, তারা চুপচাপ পার্টিটাকে ভালোবাসতো। তাই সেই নিরীহ তৃণমূলদের প্রতি আমাদের কোনো কিছু নেই, তারা আসতেই পারে, পার্টিকে ভালোবাসে, তারা আসতেই পারে। কিন্তু যারা এই তোলাবাজ অত্যাচারী তৃণমূল, যারা বিজেপির গায়ে জামা গায়ে দিয়ে যারা এইভাবে তোলাবাজি করছে বিভিন্ন জায়গায়, আমাদের কাছে প্রচুর খবর আসছে, রাজ্যে অনেক কমপ্লেন জমা পড়ছে, তিতিবিরক্ত হয়ে যাচ্ছে মানুষ। এইদেরকে এন্টারটেইন করা উচিত নয়। সেই জন্যই আমাদের রাজ্য সভাপতি যেটা বলেছেন যে ডিম উল্টো দিকেও ছুটতে পারে, আসবে। অভিজিৎ বাবু, আপনি যে রিঅ্যাকশন দিলেন সেখানেও বারবার করে অত্যাচারী কথাটা বলছেন, এবং আপনি যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেখানেও লিখেছেন যে একদল তো আবার বান্ডিল নিয়ে ঘর ছাড়া অত্যাচারীগুলোকে বাড়ি ফেরাচ্ছে। এই অত্যাচারী বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন, কাদের দিকে? যারা এই ডায়মন্ডের বুকে দিনের পর দিন অত্যাচারী করেছে, যারা যেমন ধরুন তামিম আহমেদ, যারা হচ্ছে মেহবুব গায়েন, হ্যাঁ, আপনার এই সমস্ত গৌতম অধিকারী, বা আমাদের এখানে নবকুমার বেতাল, আমাদের এখানে বাপি শেখ, বুচান ব্যানার্জি, যে সমস্ত লোকেরা এইভাবে অত্যাচার করেছে, এদেরকে ছাড়া উচিত নয়। ফলতার বুকে জাহাঙ্গীর খানের দল বাহিনী যেভাবে অত্যাচার করেছে তার 5000 কমপ্লেন্ট জমা পড়ে, করছে না কেন?
এগুলো তো করতে হবে। এখানকার যারা এগুলো কি মোদিজি এসে করবেন, না আমাদের শ্রমিকদা করবেন, না আমরা বসে করব? লোকাল স্তরে যে হারে অত্যাচার হচ্ছে, লোকাল যারা অরিজিনাল বিজেপি তাদের সাহস করে থানায় যেতে হবে, গিয়ে কমপ্লেন করতে হবে। নইলে এই সমস্ত অত্যাচারী তৃণমূলগুলো বিজেপিতে সেদের সাপ্রেস করে আবার সে একই যাদের নাম নিলেন তারা জাহাঙ্গীর ঘনিষ্ঠ বলে কি পরিচিত? হ্যাঁ, যাদের নাম দিলাম এরা অভিষেক ব্যানার্জির অনেকগুলো অপারেশনাল অ্যাসেট ছিল, তার মধ্যে জাহাঙ্গীর যেমন একটা, সেরকম নবকুমার বেতাল, মেহবুব গায়েন, আপনার সামিম আহমেদ যে মগরাহাট পশ্চিমের এমএলএ, যার ওই যে আমি কয়েক বছরের ফাইল দুলে কমপ্লেন জমা দিলাম যেখানে মাসে বয়স মাইনে নিয়েছে অথচ হাজির হয়নি, এবং এই সমস্ত লোকগুলো যা ইচ্ছা তাই করে গেছে। এবং আমাদের যারা অত্যাচার করছে এতদিন ধরে, যারা এভাবে শোষণ করেছে, তাদেরকে প্রশ্রয় দেওয়া তো উচিত না, কিন্তু কিছু কিছু এরা চেষ্টা করছে যে লোকাল কিছু লোকের মাধ্যমে তারা স্থানীয়ভাবে এলাকায় ঢুকছে, এতদিন ধরে বাড়ি ছাড়া ছিল। তো এটা মহা মুশকিল হয়ে আপনি গেছে। যে অভিযোগগুলো করছেন এগুলো কি দলের শীর্ষ নেতৃত্ব নজরে এসেছে বা আপনি অবশ্যই কি অবশ্যই জানাবেন? যারা অত্যাচার করেছে তাদের এখানে থাকার রাইটস নেই, একদম পরিষ্কার। এবং কোন রকম তারা এইসব আর এখানে তোলাবাজি করবে, তোলাবাজদের বিজেপিতে কোনো স্থান নেই। মানে আপনি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবেন এই বিষয়ে? না, শীর্ষ নেতৃত্ব পুরোপুরি নির্দেশ দিয়ে দিয়েছে, জানানোর কি আছে? যারা লোকালি সমস্ত চিঠি আছে, আমি কেন জানাতে যাবো? আমার তো আর এই ব্যাপারে নেই। আমি এখন আমার সিঙ্গেল টার্গেট অভিষেক ব্যানার্জি এবং তার গ্যাং, এবং সেই তার মধ্যে যারা যারা পড়ছে তাদের বিরুদ্ধে যেটুকুনি কমপ্লেন করে, তাদের যাতে সাধারণ মানুষকে যা ক্ষতি করেছে সাধারণ মানুষ যেন ন্যায্য বিচারটা পায়, এটাই আমার, এবং কঠোরভাবে তারা শাস্তি পায় সেটা আমি চেষ্টা করছি। আমার অন্যদিকে লক্ষ্য নেই। তার মাঝখানে আমার কাছে যে সমস্ত কমপ্লেন আসে আমি পরিষ্কার বলে দিই যে আপনারা সরাসরি রাজ্য অফিসে কি জানান, যদি স্থানীয়ভাবে যদি এগুলোর সমস্যা না হয়, এটাই তো কথা। কিন্তু এটা অতিরিক্তভাবে বেড়ে চলেছে এলাকা জুড়ে, এবং হঠাৎ তারা সমস্ত বিজেপির মধ্যে ঢুকে তারা, এতে বিজেপির বদনাম হচ্ছে না। এবং এটা তো খুবই, আমি তো সমস্ত জায়গার কথা বলতে পারবো না, ডায়মন্ড হারবারের কিছু কিছু জায়গায় এটা খুব মারাত্মকভাবে হচ্ছে। এবং যার জন্যই আমার মনে হয় যে মাননীয় শ্রমিক দা, আমাদের প্রিয় রাজ্য সভাপতি, হ্যাঁ, তিনি যা বলেছেন যে এখনো যদি মানুষ যদি সতর্ক না হয় তাহলে কিন্তু ডিম উল্টো দিকেই আসবে, ছুটে আসবে। গ্রামবাসীরা খেপে যাবে, সাধারণ মানুষ খেপে যাবে, যারা অত্যাচারিত হয়েছে তারা খেপে যাবে, যে যাদের দ্বারা অত্যাচারিত হলাম তারাই আবার বিজেপির জামা গায়ে দিয়ে তারা আবার এইরকম করবে, এ তো ঠিক নয়, তাই না? ধন্যবাদ আপনাকে। আমরা আবারও সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, ডায়মন্ড হারবারের বিজেপি নেতা তিনি এবারে সরব হয়েছেন, তিনি বলছেন জামা পাল্টে যে হারে তোলাবাজি করছে তাতে ভালো ডিমের থেকে পচা ডিমের দাম ঊর্ধ্বমুখী। এই বক্তব্য আমরা শুনলাম, কিছুক্ষণ আগে তিনি কোনো রিয়াকশনও দিলেন। এমনকি এই হুঁশিয়ারিটা এর আগে রাজ্য বিজেপির সভাপতি তার গলাতেও শোনা গিয়েছিল। একদমই, দেখো বিজেপি যে নীতি নিয়ে রাজ্যে ক্ষমতা এসেছে, এমনকি যে বিষয়টি নিয়ে বারবার তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে, সেইটাই এখন দেখা যাচ্ছে যে বিজেপির একটা অন্যতম রোগ হয়ে দেখা দিয়েছে। এবং এই তোলাবাজি এটা যদি শিল্পের আকারে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি, যারা অধুনা বিজেপি অর্থাৎ যারা চৌঠমের পর যারা বিজেপি হচ্ছে তাদের দৌলতে। এবং এটা কিন্তু একজন দুজন নয়, বিভিন্ন জেলা থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সে বিজেপি রাজ্য সদর দপ্তরে অভিযোগ আসতে শুরু করেছে, এবং প্রতিদিন যেটা বিজেপি সূত্রের খবর গুচ্ছ অভিযোগ আসছে যে তোলাবাজিটা শিল্পর আকারে গিয়েছে। এবং কিছু অধুনা বিজেপি যারা চৌঠমের পরে হচ্ছে, একই সঙ্গে পুরনো বিজেপির কেউ তাদের সঙ্গে তাল মিলিয়ে এই কাজটি করছে। এখন যদি কড়া পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু বড় ধরনের মূল্য চোকাতে হবে রাজ্য বিজেপি নেতৃত্বকে। স্বাভাবিকভাবেই পুলিশ কিন্তু ইতিমধ্যে বেশ কিছু কেসে গ্রেপ্তার করেছে বিজেপির বেশ কিছু কর্মীকে যারা তোলাবাজি করেছে, এমনকি হুমকি পর্যন্ত দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে বিজেপির রাজ্য সভাপতি যে নির্দেশ দিচ্ছেন বা মন্ত্রী যারা নির্দেশ দিচ্ছেন সেই বার্তা কি তৃণমূল স্তর অবধি পৌঁছতে পারছে, সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। কারণ যদি তৃণমূল স্তর অবধি পৌঁছতো তাহলে কিন্তু এটা তোলাবাজিটা শিল্পের আকারে পৌঁছতো না। আর যদি নির্দেশকে নিচু স্তরে বা তৃণমূল স্তরে পৌঁছতে হয় তাহলে কিন্তু আরও কড়া পদক্ষেপ করতে হবে রাজ্য নেতৃত্বকে, যেটা কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজন বলেও মনে করছেন রাজ্যের নেতৃত্বের একাংশ। সেই কারণে তারা পুলিশকে বার্তা দিয়েছে, নেতৃত্বকে বলছে তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগে আমরা দেখেছিলাম রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি বলেছিলেন যে বিচ্যুতি আছে কিন্তু বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। চলতি মাসের একেবারে শুরুতে এই বার্তা দিয়েছিলেন তিনি, ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। সমস্ত কিছু সমাধান করা যায়। আমি আবার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল।
ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল যেগুলো অতৃপ্ত অবস্থায় ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্নীতিতে জিরো টলারেন্স, রাজধর্ম পদ্ম শিবিরে অভিযোগ প্রমাণে কড়া ব্যবস্থার বার্তা বিজেপি নেতৃত্ব। দুর্নীতি তোলাবাজি বরদাস্ত নয়, অবস্থান স্পষ্ট গেরুয়া শিবিরে। ভুল একবার হয়, বারবার করলে সেটা অন্যায়, অন্যায় করলে কাউকে বরদাস্ত নয়। দলে শৃঙ্খলা ফেরাতে ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছেন বাংলার বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসাল। আপনাদের যে খবর জানাচ্ছিলাম, যে আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম, যে তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরে যে অসন্তোষ, সেই অসন্তোষ বাড়ছে। এবারে সরব হয়েছেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তিনি বলছেন যে জামা পাল্টে যে হারে তোলাবাজি করছে, ভালো ডিমের থেকে পচা ডিমের দাম ঊর্ধ্বমুখী। বিজেপি কর্মীরা কিন্তু ক্ষিপ্ত। বিজেপির মধ্যে এই যে তোলাবাজি, সেই তোলাবাজির অভিযোগ, এর কিন্তু বেশ কিছু জায়গায় বাস্তবেও তেমন ছবির কিছু ইঙ্গিত আভাস পাওয়া যাচ্ছে। কাটোয়ায় তোলাবাজি হয়েছে এবং সেখানে মারধরে অভিযুক্ত এক বিজেপি নেতা। BLLRO অফিসে ল ক্লার্কের কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করা হয়, অভিযোগ এমনটাই। টাকা দিতে অস্বীকার করায় বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয় ওই ল ক্লার্ককে, এমনটা অভিযোগ। বিজেপির কাটোয়া নগর সভাপতি, সাধারণ সম্পাদক সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী ল ক্লার্ক সুজন ঘোষ তিনি দাবি করেছেন যে 5 লক্ষ টাকার বদলে তিনি 20,000 টাকা দিয়েছিলেন, এরপরই তাকে মারধর করা হয়। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, এই অভিযোগ ঠিক কি, কেন টাকা চাওয়া হয়, এটা কি তোলাবাজি, গাজোয়ারি? যদি সেরকম হয়ে থাকে, তিনি ঠিক কি অভিযোগ করছেন, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে পুলিশ এবং বিজেপি শীর্ষ নেতৃত্ব, যারা বারবার বলছে তোলাবাজি বরদাস্ত করা হবে না, সেটা কি তারা এক্ষেত্রে তাদের কাছে এই খবরটা পৌঁছেছে? দেখো, BLLRO অফিসের এক ল ক্লার্ক, তাকে কাজ করতে গেলে তাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে, এমনই অভিযোগ বিজেপির নগর সভাপতি সহ মোট 5 জন বিজেপি নেতাদের বিরুদ্ধে। এবং এই টাকা না দেওয়ার জন্য তাকে মারধর করা হয়েছে, বন্দুক দেখিয়ে তাকে ভয় দেখানো হয়েছে এবং গতকাল রাত্রে কিন্তু তাকে মারধর করা হয়েছে, এমন একটা CCTV ফুটেজও পাওয়া গেছে। সমস্ত ঘটনার কথা জানিয়েছে কিন্তু ইতিমধ্যে কাটোয়া থানাতে ল ক্লার্ক। এরপর পুলিশ আজকে কিন্তু তার বাড়িতে গেছে, সমস্ত কিছু তার কাছে বিবরণ শুনেছে। যদিও ইতিমধ্যে কিন্তু বিজেপি দলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত যেটা জানানো হয়েছে যে এই বিষয়টা আমরা খোঁজ খবর নিচ্ছি, এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বিষয়টা কিন্তু এক্ষেত্রে একটা বিষয় কৌশিক বলো, যে সব অভিযোগ অস্বীকার করে বিজেপির নগর সভাপতি মানে সুমন দেবনাথ, তিনি আবার নাকি পাল্টা দাবি করছেন দলের ভেতরের কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তার মানে কি বিজেপির মধ্যে এক্ষেত্রে এই ঘটনায় অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে? ঠিক এইরকমই কিন্তু সুমন দেবনাথ কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এবং কারা ফাঁসাচ্ছে সে সরাসরি অভিযোগ করছে বিজেপি দলের অন্দরেই কারা কেউ রয়েছে যারা কিন্তু তাকে ফাঁসানোর চেষ্টা করছে, এমনটাই কিন্তু সে সরাসরি জানাচ্ছে। তবে পুলিশ আজকে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে, পুলিশ আজকে গেছে এই সুজন ঘোষ তার বাড়িতে গেছে, তার সঙ্গে কথা বলছে। সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং বিজেপি শীর্ষ নেতৃত্ব তার তরফ থেকে বারবার বলা হয়েছে তোলাবাজি বরদাস্ত নয়। এক্ষেত্রে ঘটনার সত্যতা বিচার করে কি পদক্ষেপ হয়, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। গত 26/6/2026 তারিখে রাত্রে কাটোয়া নগরমণ্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে কাটোয়া 1 নম্বর BLLRO অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে, তবে আপনি কাজ করতে পারবেন। আমি সেই তোলা দিতে অস্বীকার করি। পরবর্তীকালে বিভিন্ন চাপে আমি 20,000 টাকা দিই এবং বাদবাকি টাকা দিইনি বলে আমার উপর গতকাল রাতে এই বিশ্বজিৎ অধিকারী, অতনু সাহা এবং ধীরাজ দাসের নেতৃত্বে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার ওপর চড়া হয় এবং তার মধ্যে বন্দুকও ওদের কোমরে গোজা ছিল। দিয়ে তারপর আমাকে প্রহার করে, চত্থাপড় মারে, ধাক্কাধাক্কি হয় এবং তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে।
চটটাই মারি নয়, পুরো ইআই করা আছে। 4 তারিখের পরে যারা তৃণমূল থেকে বিজেপি হয়েছে তাদের আমরা মেনে নিতে পারছি না দলে যুক্ত হওয়ার ব্যাপারে। সেটা আমাদের শ্রমিক ভট্টাচার্য বলেছে যে তৃণমূল থেকে যারা দাগি আসামি তাদের দলে নেওয়া যাবে না। আর এরা কি করছে, যেহেতু দীর্ঘদিন এরা নিজের পয়সা ব্যবসায় চুরি ডাকাতি ইনকাম যেন বেআইনি কাজগুলো করার ঠিকই রাখার জন্যে এই অসাধু বিজেপির সঙ্গে যারা 4 তারিখে বিজেপি হয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে। যেহেতু আমরা ওকে নেব না দলে, সেই হিসাবে ওদের সঙ্গে এক হয়ে আমার বিরুদ্ধে একটা এলিগেশন আনছে। এটা সাজানো ঘটনা। প্রথম কথা হচ্ছে যে কেউ থানায় গিয়ে যা কিছু বলতে পারে। সর্বপ্রথম হচ্ছে প্রমাণটা দেখাতে হবে। আমি আবারও বললাম, ভারতীয় জনতা পার্টি কাটোয়া নগর অফিসে সিসিটিভি ক্যামেরা আছে। আমি চাইলে সেই সিসিটিভি ফুটেজ দেখাতে পারি। ওনাকে আমি প্রথমত চিনি না, ওনার সঙ্গে আমি কোনো দিন না ফোনে না কোনো জায়গায় কোনো সোশ্যাল মিডিয়াতে হোক ওনার সঙ্গে সামনাসামনি দেখা হোক। কাটোয়ার বুকে কত সিসিটিভি ক্যামেরা আছে, হেন কোনো জায়গায় একটা সিসিটিভির প্রমাণ যদি উনি দেখাতে পারেন কাটোয়ার থানা থেকে কোনো অফিসারও, আমি সেই সকল অফিসারদেরও চ্যালেঞ্জ করছি যে ওনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে বা ওনার বাড়িতে গেছি বা কোনো জায়গায় মিটিং হচ্ছে, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো। এত বড় কথা। আপনারা শুনলেন যে বিজেপির তরফ থেকে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি একেবারে ফেসবুক পোস্ট করে সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি তোলাবাজির অভিযোগ তুলছেন। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বৈশ্যানর চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা। বৈশ্যানরবাবু, আমি আপনার কাছ থেকে একটা প্রতিক্রিয়া চাইব। বিজেপির মধ্যে একটা তোলাবাজি নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে, আপনারা জানেন। এবং শুধু তাই নয়, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে দিলীপ ঘোষ তারা কিন্তু বারবার বলছেন তোলাবাজি বরদাস্ত করা হবে না। বলতে গিয়ে তারা প্রত্যেকবারই একটা বাক্য খুব কমন তারা ব্যবহার করছেন যে তৃণমূলের থেকে আসা এই কালচার, তৃণমূল থেকে যারা এসছে তারা ইনভাইট করেছে এই কালচার। আমি তাদের এহেন বাক্যের প্রতিক্রিয়া চাইব আপনার কাছে। প্রথম কথা আমি বলবো যে যারা রাম মন্দিরে ভগবানের প্রণামীর টাকা তছরূপ করে, যারা বদ্রীনাথের টাকা প্রণামীর টাকা তছরূপ করে, যারা নিত্যানন্দ প্রভুর পানিহাটির আশ্রমের টাকা তছরূপ করে, তাদের যে এই যে মানসিকতা, এই মাইন্ডসেট নিয়ে তারা তাদের পার্টির লোকেরা টাকা তুলছে, তোলাবাজি করছে এবং এই 3 মাসের মধ্যে এত অভিযোগ আসছে, তারা আবার উল্টো দিকে বন্দুকের দল ঘুরিয়ে দিয়ে তৃণমূলের ঘাড়ে দিচ্ছে। তো মানুষ তো দেখতে পাচ্ছে, ওদের এই 3 মাসের অপশাসন তো মানুষ দেখতে পাচ্ছে। বিজেপি মানেই হলো প্রণামীর টাকা ঘুরিয়ে দেওয়া। যে রাম মন্দিরকে কিছু করে ওরা ভোট করেছে, সেই রাম মন্দিরের প্রণামীর বাস্কের টাকা তো বিজেপির লোকেরা মেরে দিয়েছে। সুতরাং বিজেপির মুখে অন্য লোকে দোষারোপ করার আগে আয়নায় একটু ওরা সবাই যেন ওদের নিজেদের মুখটা দেখে। আর আমাদের কালচার নিয়ে ওদের বলতে হবে না। আমরা শ্রীরাম বলে সিপিএম এই রাজ্য থেকে সরকার থেকে চলে গেছিল 34 বছরে, এবং মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমরা আগামী দিন লড়াই করে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই রাজ্যেও বিজেপির রাজ্যের যে অপশাসন সেখান থেকে বাংলার মানুষকে মুক্ত করার চেষ্টা করব। এবং দেশেও আপনারা জানেন যে বিজেপি বিরোধী হাওয়া উঠে গেছে দুর্নীতির বিরুদ্ধে। সুতরাং ওদের কাছে আর নতুন কিছু আশা করা যায়। এই বিষয়টা আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করে সামাল দেবেন বলছেন, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ফেস আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেনারেল সেক্রেটারি। তা আমরা তো তাদেরকে নাম মানবই, মেরে তো তাদেরকে নিয়েই লড়াই করা যাবে। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তখন কি করবেন? ওনারা বালিশ চাটবেন, ওনাদের কি করার আছে। ধন্যবাদ বৈষ্ণব বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। গেরুয়া কুপনে বাস থেকে তোলাবাজির অভিযোগ, বিএমএস এর নাম করে টাকা তোলার অভিযোগ পূর্ব বর্ধমানের ঘুষকরায় বিতর্ক। মনোদোষ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মনোদোষ, ঠিক কি ঘটনা? দেখো, ঘুষকরা বাস স্ট্যান্ডে বিএমএস এর পক্ষ থেকে একটি কুপন ছাপানোর অভিযোগ হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে 30 টাকা করে প্রতি বাস পিছু নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ। যদিও অভিযোগের সত্যতা স্বীকার করেছে বিএমএস। তারা যেটা জানাচ্ছে, বিএমএস এর যিনি জেলা সভাপতি রয়েছেন তিনি যেটা জানাচ্ছেন যে সরাসরি বিএমএস এই টাকা না নিলেও বিএমএস এর যারা দায়িত্বে আছেন
তারা এই টাকা নিচ্ছেন। কারণ কি, যে এই যে বিভিন্ন সময় যে বাসের যে রুট ঠিক করা, কোন বাস কোথায় দাঁড়াবে, এই কাজে যে কয়েকজন নিযুক্ত থাকে, তাদের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক হিসেবেই নাকি ওই টাকা নেওয়া হচ্ছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে গিয়ে কিন্তু ইতিমধ্যেই যারা বিরোধী শ্রমিক সংগঠন, তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে কেন এই টাকা নেওয়া হচ্ছে, অতিরিক্ত যে 30 টাকা করে নেওয়া হচ্ছে, কুপন ছাপিয়ে কেন নেওয়া হচ্ছে এবং তার বৈধতা কি, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে যারা বিরোধী শ্রমিক সংগঠন তারা। একেবারে আপডেটে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। 25 টাকা পৌরসভা, হ্যাঁ। আর আপাতত আমাদের এখানে মালিক অফিস যা চাঁদা, ওটা কত নিচ্ছে? ওদের নিজস্ব চাঁদা, ওগুলো বলা যাবে না। আর এমনি ইউনিয়ন থেকে? ইউনিয়ন নিচে 30 টাকা। ইউনিয়ন কোন ইউনিয়ন এটা? আমাদের বিজেপি ইউনিয়ন। এটা কবে থেকে চালু হয়েছে? 1 তারিখ থেকে। পৌরসভা দিয়ে 25 টাকা, হ্যাঁ। আর নতুন ইউনিয়নে গোটা 4 দিন চালু হয়েছে, ওইটা 30 টাকা নিচ্ছে। কাদের ইউনিয়ন? কাদের? শ্রমিক সমিতি এটা করেছে। আচ্ছা, নতুন চালু হয়েছে, এটা 30 টাকা। এটা কি প্রতিদিন নেওয়া হয়? প্রতিদিন এই 4 দিন হলো, 4 দিন চালু হয়েছে, এটা 4-5 দিন দিয়ে প্রতিদিন লাগছে তো? হ্যাঁ। 30 টাকাটা কে নেয়? পৌরসভা ইউনিয়ন। কে কত টাকা নেয়? শ্রমিক 30 টাকা না, আর 30 টাকা, 60 টাকা লাগে। 60 টাকা লাগে। এটা কোন ইউনিয়ন? কোন ইউনিয়ন এটা? কাদের ইউনিয়ন? কতদিন ধরে নিচ্ছে এটা ইউনিয়নটা? বিএমএসকে দায়িত্ব কে দিল যে বাসের রুট মেনটেনেন্স কিভাবে হবে, বাস স্ট্যান্ড কিভাবে চলবে? তাহলে প্রশাসনের কাজ কি? লোকাল পৌরসভার কাজ কি? প্রশাসনের কাজকে আরএসএস বিএমএস নিজের হাতে কার্যত দায়িত্ব নিয়ে তোলাবাজির মাধ্যমে পরিচালিত করতে চাচ্ছে। তাহলে এটা কি ভয় আউট হওয়া? কার্যত ভয়কে নতুন করে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে। বর্ধমানে তারা মাইকিং করছে বিএমএসের ব্যানারে, টোটোর মধ্যে মাইক লাগিয়ে তারা বলছে যে তোলাবাজি দেবেন না, কোথাও কাউকে গাড়ির জন্য, পার্কিংয়ের জন্য বা কোথাও স্ট্যান্ডের জন্য 5টা পয়সা দেবেন না, তোলাবাজি দেওয়া বন্ধ করুন, তোলাবাজি কেউ করতে আসলে তা কমপ্লেন করুন। আর অন্যদিকে তারা গুসকরা বাস স্ট্যান্ডে কুপন ছাপিয়ে টাকা নিচ্ছে। এখানেই তো তাদের দ্বিচারিতা পরিষ্কার। ওটা যেটা করা হচ্ছে ওখানে টাইম কিপিং করার জন্য এবং সঠিকভাবে যেন বাস চলাচল নিয়ন্ত্রিত করতে পারে, তার জন্য ওদের যে পারিশ্রমিকটা, সেই পারিশ্রমিকের জন্য ওরা ওই চাঁদাটা তুলছে। কিন্তু বিএমএসের নামে নয়, বিএমএসেরই লোক, ওরা বিস্তারের কাজটা করছে। ওদের শ্রমিকদের পরিচালনা করে, যেহেতু ওদের পারিশ্রমিকটা দেওয়ার জন্য এটা নেওয়া হচ্ছে, এটা বৈধ এবং ওদের পারিশ্রমিকের জন্য নিচ্ছে। এখানে কিন্তু জেলা বিএমএস, রাজ্য বিএমএস বা কেন্দ্রীয় বিএমএসের কোনো মানে অর্থ ভাণ্ডারে কিন্তু যোগ হচ্ছে না। অন্যদিকে কলেজে ভর্তিতে তোলাবাজির বিরুদ্ধে এবার 0 টলারেন্স নীতি সরকারের। ক্যাম্পাসে দৌরাত্ম্য বন্ধ করে পড়াশোনার পরিবেশ আনতে 0 টলারেন্স নীতি। মন্তব্য উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। অতিরিক্ত 1 লক্ষ ছাত্রছাত্রী আসা, সেটা নিশ্চিতভাবে আসার কথা, এবং এই আসার কারণ হচ্ছে যে ক্যাম্পাসে পড়াশোনা হবে, ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সুস্থ পরিবেশে পড়াশোনার পরিবেশ তৈরি হবে। 3টি পর্বে ভর্তির পরেতেও আপনারা এখনো পর্যন্ত কোথাও টাকা নিয়ে ভর্তির কোনো একটি উদাহরণ পেয়েছেন কি? তো ভবিষ্যতেও আমরা এর পরেও যেখানে যেখানে এ ধরনের ঘটনা, মানে ভর্তি প্রক্রিয়া বাকি, এখন ইঞ্জিনিয়ারিং কলেজগুলির ভর্তি চলছে, নার্সিং কলেজের ভর্তি চলছে, ল্যাটারাল এন্ট্রি যারা আছেন ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ারিংয়ে আসা, তাদের ভর্তি চলছে, পলিটেকনিক শুরু হবে। তো যার ফলে কোথাও আমরা এক্ষেত্রে ক্যাম্পাসের অশান্তি এবং পড়াশোনার সুস্থ পরিবেশ নিয়ে সরকার 0 টলারেন্স নীতি নেবে। দলেরই পঞ্চায়েত সদস্যদের অনাস্থায় অপসারিত তৃণমূলের প্রধান। ভোটাভুটিতে উপস্থিত 14 জন তৃণমূল সদস্যই গেলেন প্রধানের বিরুদ্ধে। নূর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। নূর, দেখো, একেবারে বাদুড়িয়ার জসাইঘাটি আটঘাটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কিন্তু অনাস্থা আনলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত মেম্বার রয়েছে তারা। তাদের যে মূলত যে প্রধানের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। রাজ্যে পালাবদল হওয়ার পর থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি
পঞ্চায়েতে ঠিকঠাক মতো আসেন না, তার পারফরমেন্স একদম ভালো নয়। ঠিক বিভিন্ন অভিযোগ তুলে কিন্তু গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কিন্তু অনাস্থা আনলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা। একেবারে 14 জন গ্রাম পঞ্চায়েতের যিনি মেম্বার কিন্তু প্রধানের একেবারে বিরুদ্ধে ভোট দেন, তার সেই পরিপ্রেক্ষিতে কিন্তু অনাস্থা হয়েছে। পরবর্তীতে কিন্তু তারা দাবি করছেন যে রাজ্যে পালাবদল ঘটেছে, রাজ্য সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা কিন্তু কাজ করবেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে যে দাবিটা করা হচ্ছে, যতই তারা রাজ্য সরকারের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করুক, তাদেরকে কোনো রকম ভাবে বিজেপিতে নেওয়া হবে না। অর্থাৎ এই ঘটনায় কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। একবারে প্রধান যিনি রয়েছেন আপাতত তোমাকে ধন্যবাদ। একটা কেউ যদি জনগণ বলতে পারে যে আমি নিয়মিত যাইনি, তাহলে আমি জানবো যে এদের পুরো মানে সাজানো মিথ্যে। মেম্বারদের কথাই তো শেষ কথা না, পাবলিক যদি বলে আমি যাইনি, নিয়মিত যাইনি, তা আমার আর এর উপরে কিছু বলার নেই। প্রত্যেক দিন 11টায় গেছি, 5টা, 5:30, 6টায় বাড়ি এসেছি, তারপরে আবার বাড়িতেও একটানা মানুষের ভিড়। যদি কেউ বলতে পারে আমি জানবো এটা অন্য কিসের হিংসা আমার উপরে, তাছাড়া তো অন্য কোনো বলে আমার মনে হয় না। গতকাল নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট, আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা আবু তাহের ও খলিলুর রহমানের। এসআইআরে বাদ পড়াদের দ্রুত শুনানির দাবি করলেন দুই এনসিপিআই সাংসদ। আর কি দাবি করলেন আমি জেনে নেবো। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, মূলত কি নিয়ে তারা কথা বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? দেখো, এই দুই সাংসদ তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় 8 ঘন্টারও বেশি বৈঠক করেন। তাদের বক্তব্য যে মুর্শিদাবাদে যেহেতু 5 লক্ষ নাম এসআইআর তালিকায় এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে গেছে, সেই সংখ্যাটা যাতে কমিয়ে আনা হয় এবং প্রত্যেকে যাতে সরকারি সুবিধা পান, অতি দ্রুততার সাথে নিষ্পত্তি করা যায়, তার জন্যই আবেদন জানিয়েছেন এই দুই সাংসদ। একই সঙ্গে ধর্মীয় স্থান থেকে মাইক খোলার বিষয়টা নিয়েও তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। খুব স্বাভাবিক প্রশ্ন ছিল যে গতকাল দিল্লিতে বৈঠক এবং সেখানে আজকের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, তারা এই বিষয়টিকে নিয়ে স্পষ্ট জানিয়েছেন যে যেখানে এনডিএর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এনডিএ যেখানে সরাসরি ডাকছে সেখানে তারা যাবেনও না। একমাত্র যখন এআইটিসির পক্ষ থেকে যে বিষয়গুলি সামনে আসবে এবং সেখানে উল্লেখ থাকবে এআইটিসি, সেই বৈঠকেই তারা অংশগ্রহণ করবে। ধন্যবাদ শ্রাবন্তী। 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিংয়ের জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেননি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই বলেছি যে অশিক্ষিত মানুষ, কাগজপত্র বোঝে না, গ্রামের খেটে খাওয়া অত্যন্ত গরিব সম্প্রদায়ের মানুষ, তারা অতটা বোঝে না, তো তাদের সমস্ত মানুষের নাম তুলে দিতে হবে। 7 লক্ষ ইতিমধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিশ্চয়ই এদের সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করব এবং তাদের অতি সত্বর হিয়ারিং হয় তার ব্যবস্থা করব। বাকি 20 লক্ষ মানুষ যারা বাদ আছে, আমরা বলেছি তাদের টাইম পার হয়ে গেছে, আমরা টাইমটা বাড়াতে হবে। অনারেবল কোর্টের কাছে আমরা দ্বারস্থ হব এবং কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করব তাদের সময় বাড়িয়ে, টাইম নিয়ে তাদের হিয়ারিংয়ের ব্যবস্থা করা, ট্রাইব্যুনালে যাওয়ার ব্যবস্থা করব। ভরা বর্ষায় বেহাল নিকাশিতে শান্তিপুরের মানুষজন তারা জেরবার। জল যন্ত্রণায় তারা একেবারে তিতি বিরক্ত। শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, সেখানকার মানুষজন বিরক্ত। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একেবারে শান্তিপুর থেকে সরাসরি। ভরা বর্ষায় সেখানে বেহাল নিকাশি ব্যবস্থায় শান্তিপুরবাসীর জল যন্ত্রণার ছবি আপনাদের দেখাবো। মহাদেব, দিনের পর দিন তারা এই একই পরিস্থিতির শিকার। বদলের বাংলায় নতুন সরকার এসেছে, মানুষের মনে আশার সঞ্চারও হয়েছে যে তারা ভাবছেন, আশ্বাসও পেয়েছেন। এই মুহূর্তে তাদের কাছে কোনো রকম সমাধান সূত্র কি মিলছে নাকি দিন এরকমভাবেই চলবে, কি বলছেন তারা? একেবারেই না, আমি একটু চিত্রটা দেখাই তারপর তোমায় কথা বলি। দেখো, দেখতেই পাচ্ছ কীভাবে যাচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ। এইভাবেই তাদেরকে প্রতি বছরই যেতে হয়। এখনও পর্যন্ত সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি কিন্তু তাদের জীবনযাত্রায়, এবং জল যন্ত্রণা নিয়ে তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের জীবিকা অর্জনের ক্ষেত্রে বা তাদের বিভিন্ন গন্তব্যস্থলের উদ্দেশ্যে তাদেরকে কিন্তু পাড়ি দিতে হচ্ছে বা যেতে হচ্ছে প্রতিদিনই। আর এই চিত্রটাই নিয়েই কিন্তু ভুক্তভোগী রয়েছেন এলাকার যারা মানুষ রয়েছেন, তাদের সাথে আমি কথা বলার একটু চেষ্টা করব যে তুমি বুঝতে পারছো যে
শান্তিপুর পৌরসভার বিভিন্ন জায়গায় নর্দমা জঞ্জাল পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না ঠিকমতো, যা নিয়ে মানুষের বিস্তর ক্ষোভ রয়েছে। আমি একটু মানুষের সাথে কথা বলে আরও বিস্তর অভিযোগ উঠে আসবে। কি সমস্যা আপনাদের? আমাদের তো দীর্ঘদিনের জল যন্ত্রণা, এখানে প্রায় বছর 4-5 ধরে কন্টিনিউয়াসলি জল জমে থাকে, বৃষ্টি হলে পরে সেই জল নিকাশির কোনো সুব্যবস্থা নেই। আমরা দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছি, তাকে অনুরোধ করেছি, তাকে লিখিত জমা দিয়েছি যাতে আমাদের একটি ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়। বেশি নয়, 200-250 মিটার বাদে ড্রেনের মুখ শুরু আছে, কিন্তু ওটা কথা দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত আমরা পাইনি। সুতরাং এখানে প্রচুর ছেলেমেয়ে স্কুলের যাতায়াত, হসপিটালের বিভিন্ন রোগী এখান দিয়ে যাতায়াত করে, তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। গেট পড়লে অনেক সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, আমরা দেখেছি। সেই কারণে আমাদের প্রশাসনের কাছে দাবি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রাস্তাটা ড্রেনের ব্যবস্থা করে দেওয়া এবং রাস্তাটা সংস্কার করা। পৌরসভা এলাকায় থাকছেন অথচ এই জল যন্ত্রণা নিয়ে জল যন্ত্রণা শুধু এই অঞ্চলে না, সারা শান্তিপুর পৌরসভা অঞ্চলেই। নতুন করে এক জায়গায় দেখেছি তাও তো না, সারা শান্তিপুরটাই। কি বলছে পৌরপতিকে বলছেন তো, কি বলছেন তিনি? আমি সেইভাবে যাইনি, আমি সারা শান্তিপুর পৌরসভা ঘুরছি, তো ঘুরে ঘুরে দেখছি সব একই যন্ত্রণা, এরকম জল যন্ত্রণা একই জায়গায়। এই যে পৌরসভা এলাকায় বসবাস করে এই যে জল যন্ত্রণা বলছেন পৌরসভা কাউন্সিলরদের, পৌরসভা যন্ত্রণা তো আমরা 2 বছর 2.5 বছর ধরে বলছি, তার কোনো সমাধান হয়নি। শুধু পৌরসভা কমিশনার নয়, আমরা আমাদের পৌরসভায় চেয়ারম্যানকেও বলেছি, এমএলএকে বলেছি। তার রাজ্যের তো পালাবদল হয়েছে, একটা সময় বলেছেন রাজ্যের পালাবদল হয়েছে, পালাবদল হওয়ার পর কি কিছু সুরাহা, অনেক কিছু ভেবেছেন যে পরিবর্তন হবে, হয়েছে কিছু পালাবদল হওয়ার পরে আমরা বড় আশা নিয়ে এটা ভেবেছিলাম যে আমাদের এই যে নর্দমাটা অন্তত পরিষ্কার করতে পারবো, কিন্তু আমরা এমএলএর কাছে গেছিলাম। বালি মাফিয়া দৌড়াতে বন্ধ বাদুড়িয়ার পুরো এলাকার একটি হাইড্রেন। বন্ধ হয়ে যাওয়া ড্রেন চাঁদা তুলে তৈরি করলেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, বালির গাড়ি যাতায়াতের জন্য নিকাশি নালা বন্ধ করে দেয় বালি মাফিয়া। ভরা বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে 100টি পরিবার। একেবারে সেই জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নূর, রয়েছেন আমাদের সঙ্গে। নূর, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে এবং স্থানীয় বাসিন্দারা বা কি বলছে? দেখো, স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু ব্যাপক ক্ষোভ রয়েছে। বাদুড়িয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন। আমি যে ছবিটা আমার সহযোগীকে দেখাতে বলবো, পরপর সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু জলের মধ্যে বন্দী রয়েছে। যে অভিযোগটা উঠে আসছে যে বালি মাফিয়ারা কিন্তু একেবারে এই বালি মাফিয়ারা যে ড্রেন ছিল তৃণমূল আমলের, বালি মাফিয়াদের রমরমা ছিল, সেই কারণে কিন্তু ওই যে হাইড্রেন একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। তারপর কিন্তু জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয় ওই হাইড্রেনটি। তারপরে কিন্তু তৃণমূল আমলের সাধারণ যে সমস্ত বালি মাফিয়া তারা একাধিকবার প্রশাসনের কাছে গিয়েছেন, তারা কিন্তু তাদের সুরা। দিদি, ওই কি কি সমস্যা হচ্ছে আপনাদের? আমি বলতে পারবো না মাইকে। একেবারে সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু মুখ খুলতে চাইছে না, অর্থাৎ এখনো কি ভয়ের পরিবেশ রয়েছে? আমরা জানার চেষ্টা করব। এই পথ দিয়ে যাচ্ছি, সাধারণ মানুষের যে পানীয় জলের কল, টিউবওয়েল পর্যন্ত একেবারে জলের তলায় সাধারণ মানুষ, তারা কিন্তু গৃহবন্দী। যে বারবার যে কথাটা উঠে আসছে, সাধারণ মানুষের সমস্যা দূর করতে পারেনি তৃণমূল সরকারের আমলে, অর্থাৎ তৃণমূল আমলে ওই সাধারণ মানুষ রয়েছে। কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে, আমরা কথা বলার চেষ্টা করব। এই আমরা জলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, পুরো বিস্তীর্ণ এলাকা, আমার সহযোগীকে দেখাতে বলবো, পুরো বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন। সাধারণ মানুষ তারা কিন্তু কষ্টের মধ্যে রয়েছে। দিদি, কি কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের জল হচ্ছে না, ড্রেনের অসুবিধে, কলে রাস্তার অসুবিধে। আমাদের এখান থেকে রাস্তা হবে বলেছিল, তা সে রাস্তাটা হচ্ছে না, দিচ্ছে না। গাছ রুইয়ে থিয়েছে, রাস্তা দিচ্ছে না। আচ্ছা দিদি, দাদা বলছি, এখানে যে বালির ব্যাপারটা চলতো, এখন কি চলে বালিটা? বালিটা এখন আর চলে না, তৃণমূল আমলে চলতো। সে তৃণমূল আমল চলে যাওয়ার পর থেকে বালির কাজটা আর চলে না। বর্তমান বালির যে সময় ছিল সেই সময় ওই ক্যালবোর্ডটা ভেঙে দিয়েছে। ক্যালবোর্ডটা ভেঙে দিয়েছিল, তা প্রশাসনকে জানিয়েছিলেন? আমরা পৌরসভাকে জানিয়েছি, আমরা সবাইকে জানিয়েছি, বা পৌরসভায়ও জানিয়েছি, আমাদের কাউন্সিলরকেও জানিয়েছি। কাউন্সিলর কোনো কাজ করেনি। এখন চেয়ারম্যান কোথায়? এখন চেয়ারম্যান তো বর্তমান জেলেই আছে। একেবারে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান, তিনি কিন্তু জেলবন্দি রয়েছেন। তিনি এই পৌরসভার কাউন্সিলর। গোটা এলাকা জলমগ্ন, বালি মাফিয়াদের তাণ্ডব, সেই তাণ্ডবের কারণে কিন্তু গোটা বাসিন্দারা বালি মাফিয়াদের যে তাণ্ডব, সেই তাণ্ডবের দিকেই কিন্তু অভিযোগ তাদের। যে জমেছে এটা আমাদের কাছে অলরেডি সংবাদ এসছে। আমরা এই ব্যাপারে অলরেডি আমাদের যে পৌর যে ইঞ্জিনিয়ার সেকশন আছে তাদেরকে আমরা রিপোর্ট করেছি। তারা স্পট ভেরিফিকেশন করবে, স্পটে গিয়ে যেটা যা
করণীয় আমাদের পৌরসভার তরফ থেকে, যাতে পৌরবাসী জলমগ্ন না থাকে তার সচেষ্টা সবসময় আমরা পৌরসভার তরফ থেকে করব। আমি খুব দ্রুত এর সমাধান করার জন্য চেষ্টা করব। পৌরপিতা বা 11 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন, তার যে উন্নয়ন, সেই উন্নয়ন পাট খেতে কোটি কোটি টাকা, তার টাকার বস্তা পাওয়া গেছে। অতএব আপনারা বুঝতেই পাচ্ছেন উনি কি ধরনের, যে ওনার যে 11 নম্বর ওয়ার্ডের জিতা যে ক্যান্ডিডেট ছিলেন, যিনি কাউন্সিলর ছিলেন, তিনি কাজ করেছেন একটাই, ওনার নিজের উন্নয়ন করেছেন। অনেকটা লোড গাড়ি যাতায়াত করত, ওই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। জল নিকাশি যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছিল। কাদের সাথে? এই টিএমসি যারা কাউন্সিলর, যারা নেতা আছে, তাদের সাথে, বালি চলার সাথে। দেখুন, নতুন সরকার এসেছে, কিন্তু নতুন সরকার আসলেও পানিহাটি পুরসভায় যে অচলাবস্থা সেটার কোনো বদল হয় না। রাস্তায় ময়লার স্তূপ জমে রয়েছে, প্রশাসক দিয়ে পুরসভা চলছে, আপনারা জানেন। পুরোপুরি সেবা মিলছে না বলে সেখানকার মানুষজন অভিযোগ করছেন। ছবিটা একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন এলাকার মানুষজনের কি কি অভিযোগ এক্ষেত্রে থাকতে পারে। প্রচণ্ড সমস্যা হচ্ছে, নোংরা প্রতিদিন ডেলি এখানে দিয়ে চলে আসে। আমাদের এত সমস্যা হচ্ছে, নোংরা একটা ইস্যু হয়ে আছে, এটা নিয়ে আমরা খুব সমস্যায় আছি। বেশ মাঝখানে একদিন তুললো, কিন্তু এই আবার কিছুদিন ধরে জমে গেছে, 2-4 দিন 5 দিন ধরে আবার জমে গেছে এখানটা। सुविधा हो क्या कहते हैं, बास को खूब मारे, क्या कहते हैं भेंटे। देखो रोड आधा रोडे ঝাঁপে গেল, क्या कहते हैं भेंटे जन, क्या कहते हैं খুব অসুবিধা হচ্ছে। রিসেন্ট 15-20 দিন হয়েছে পড়ে আছে। এই যে এত আবর্জনা পড়ে আছে, এত ময়লা পড়ে আছে রাস্তাঘাটে, এগুলো যেন একটু দৃষ্টি দেয়, যাতে এগুলো ঠিকঠাক হয়ে যায়। যেরকম কমপ্লেন হচ্ছে সেভাবে সেই কমপ্লেনগুলোকে মেটানোর চেষ্টা হচ্ছে। এবার ওয়ার্ডে কাউন্সিলর নেই, একজন ব্যক্তি হলো আমাদের বিধায়ক, আরেকজন হলো পৌরসভাতে অ্যাডমিনিস্ট্রেটর। এই দুজনের পক্ষে 35টা ওয়ার্ডে ঘুরে সব সমস্যা মানে চুটকিতে মেটানো, তো উইদিন আ মিনিটস মেটানো তো এটা ম্যাজিক নয়, কিছু মিরাকেল করা তো সম্ভব নয়। কিন্তু প্রত্যেকে কাজ করছে, দায়িত্বপ্রাপ্ত অধিকারী যারা রয়েছে, আমরা কর্মীরা যারা রয়েছে, সবসময় চেষ্টা করছি কাউন্সিলরের অভাবটা যেন মানুষকে বুঝতে না দেওয়া যায়। শাইলেই যেন সিঁদুরে মেঘ দেখেন বারাসাতবাসী। বেহাল হয়ে পড়ে রয়েছে যশোর রোড। খানা খন্দময় রাস্তায় প্রতি পদে বিপদ। ডাকবাংলো মোড় থেকে চপাটালি পর্যন্ত বিভিন্ন জায়গায় দুর্বিষহ অবস্থা। দেখুন সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে দীপঙ্কর এই মুহূর্তে। দীপঙ্কর, যারা এলাকার বাসিন্দারা তারা কি বলছেন, কি অভিযোগ তাদের? দেখো, তোমাকে প্রথমে রাস্তাটা দেখায়, রাস্তার কি অবস্থা। এই যে যশোর রোড, এই যশোর রোডের ওপরে এইভাবে খানাখন্দ হয়ে রয়েছে। এখানে রিপেয়ার করা হয়েছে, রিপেয়ার করে এই পাথর দেওয়া হয়েছে, কিন্তু এখানকার যা অবস্থা, একটা গাড়ি যদি নিচ থেকে এখান থেকে উঠে আসে, এখানে এসে ধাক্কা খাচ্ছে, প্রতিনিয়ত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। এদিকে যদি যাই, এদিকে হচ্ছে হাসপাতাল, আর ঠিক তার উল্টো দিকে স্কুল ফেরত বা স্কুল যাওয়ার পথে যে সমস্ত মানুষজন আছেন তারা বিপাকে পড়েন। বাড়ির গার্জিয়ানরা তারা সমস্যায় থাকেন যে এইভাবে রাস্তার ওপর দিয়ে যে অবস্থা রয়েছে, এই অবস্থা দিয়ে প্রতিনিয়ত পুলিশকেও বেগ পেতে হয় এখানটায় ট্রাফিক কন্ট্রোল করবার জন্য। কারণ এই যে গাড়ি ঘুরছে এবং এই গাড়ি ঘোরার সময় স্লো মোশনে আসলেই এখানে ধাক্কা খাবে। ফলে সব মিলিয়ে এই যে জায়গাটা, এই জায়গাটার ভয়ঙ্কর একটা অবস্থা। সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যায় পড়েন। যে সমস্ত যাত্রীরা রয়েছেন, একটু কথা বলি, কি অবস্থা রাস্তার? অবস্থা খুবই খারাপ, পুরো জ্যাম রাস্তা। রাস্তা বহুত খারাপ অবস্থা। বুঝতে পারছো, যারা টোটো চালক থেকে সাধারণ যাত্রী তারা প্রত্যেকেই বলছেন রাস্তার অবস্থা খারাপ। প্রতিনিয়ত এখান দিয়ে তো চলাচল করেন, কি দেখেন, কি অবস্থা হয়? রাস্তা তো খারাপই আছে। এটা কি যাওয়ার মতন আছে? করবে, কাজ করবে। কেউ অপেক্ষা করছেন কাজ করবেন, কেউ বলছেন দ্রুতই কাজ করে সংস্কার করে দেওয়া হবে। কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই জায়গাটা, শুধু এই একটা জায়গা নয়, এই যশোর রোড ধরে তুমি যদি দেখো, সেক্ষেত্রে দেখা যাবে এই রাস্তা এখান থেকে একটু এগোলেই আরও কয়েকটা জায়গাতে এরকমভাবে খানাখন্দ রয়েছে। জায়গায় জায়গায় খানাখন্দ, গাড্ডা, এগুলোতে ভরে গেছে যশোর রোড। আর তার ফলেই কিন্তু সাধারণ মানুষের এখানে প্রতিনিয়ত চলাচল করার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয়। বিশেষ করে স্কুল স্টুডেন্ট, যেহেতু পাশে স্কুল, তাদের কিন্তু প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে যথেষ্টই সমস্যায় পড়তে হয়। আপাতত তোমাকে ধন্যবাদ দীপঙ্কর।
আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, শুধুমাত্র বারাসাত নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত, হুগলি থেকে শুরু করে হাওড়া, বিভিন্ন জায়গায় একই ছবি ধরা পড়ছে। একেবারে বেহাল অবস্থা রাস্তার, আর প্রত্যেকদিন সেই রাস্তা অতিক্রম করে সাধারণ মানুষকে নিজের গন্তব্যে পৌঁছতে হচ্ছে, যার ফলে অনেকটাই তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমনকি বিভিন্ন জায়গায় বেহাল রাস্তার কারণে প্রত্যেকদিন অনেকে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন, এই অভিযোগও উঠে আসছে। এবং ছবিটা শুধুমাত্র বারাসাতের নয়, আমাদের প্রতিনিধি দীপঙ্কর যে জায়গার ছবিটা দেখালো বারাসাত, শুধুমাত্র সেখানকার নয়, হুগলি, হাওড়া, বিভিন্ন জায়গায় এই একই অভিযোগ। এবার চুঁচুড়ার ছবিটা দেখাবো, বিশেষ করে বর্ষায়। নেতাজি সুভাষ রোড দেখে মনে হবে খাটাল। দেখুন একবার ছবিটা, কিভাবে সেখানে প্রত্যেক দিন মানুষজন যাতায়াত করছেন। টোটো চলছে, দু চাকার যান চলছে, রিক্সা চলছে, চার চাকা চলছে। রাস্তা দেখে বোঝার উপায় নেই, খানাখন্দে ভর্তি রাস্তা। মাঝে মধ্যে সেখানে হয়তো পিচ উকি দিচ্ছে। আমার সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে রয়েছে। আশিক, যে যা ছবি আমরা দেখছি রাস্তার, এই রাস্তা তো চলাচলের যোগ্য নয়, আর এমনও নয় এটা দেখা যাচ্ছে না, এটা তো দেখাও যাচ্ছে। কিন্তু যারা এত আশ্বাস দেয়, ভোটের আগে যাদের আশ্বাস বাণীর বন্যা বয়ে যায়, তারা এইগুলো দেখতে পারেন না, নাকি কোনো সেখানে টেকনিক্যাল প্রবলেম আছে? দেখো, তোমাকে রাস্তাটা আমি আরেকবার দেখাবো। টেকনিক্যাল প্রবলেম নয়, এই যে এই রাস্তা দীর্ঘ 6-7 মাস আগে এই রাস্তা খোঁড়া হয়েছিল পাইপলাইন বসবে বলে। সেই জলের পাইপলাইন বসার পরে যেমন তেমন করে তাপ্পি দিয়ে দেওয়া হয়েছিল, সেই রাস্তা কিন্তু সারানো আর হয়নি। প্রায় 6 থেকে 7 মাস অতিক্রান্ত হয়েছে, ভোট পেরিয়ে গেছে, এবং তারপরেও যে রাস্তা, সেই ভোট পেরিয়ে যাওয়ার পরে কিন্তু একেবারে এই যে হুগলি চুঁচুড়া পুরসভা, সেই পুরসভার বোর্ড সেটা ভেঙে যায়, ফলে বেহাল যে অবস্থা রাস্তার, সেই অবস্থা কিন্তু রয়ে গেছে। যেহেতু প্রশাসক বসেছে, পুরো প্রধান নেই, ফলে কারা রাস্তা সারাই করবে, কবে রাস্তা সারাই হবে, সেই নিয়ে কিন্তু এখনো অবধি সাধারণ মানুষ দ্বন্দ্বে রয়েছেন, কবে এই রাস্তা সারাই হবে। আমরা বহু মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন যে এই যে এই রাস্তা দীর্ঘ 6-7 মাস হয়ে গেছে একই অবস্থা, এবং এই মুহূর্তে বর্ষাকাল, এবং বর্ষাকালে কিন্তু এই যে রাস্তা, সেই রাস্তার কিন্তু খানাখন্দে ভরে গেছে। এই রাস্তা দিয়েই কিন্তু প্রতিনিয়ত ডিএম, পুলিশ কমিশনার থেকে শুরু করে বিধায়ক, বহু মন্ত্রী যারা চুঁচুড়ায় ঢোকেন তারাও এই রাস্তা ব্যবহার করেন, আর যারা চুঁচুড়া থেকে বের হন তারাও কিন্তু এই রাস্তা ব্যবহার করেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, চুঁচুড়া হসপিটাল থেকে কলকাতায় যে মুমূর্ষু রোগীরা যায়, তারাও কিন্তু এই রাস্তা ধরেই চুঁচুড়া থেকে বের হন এবং দিল্লি রোড ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। ফলে এই যে রাস্তা NS রোড, সেই রাস্তার কিন্তু বেহাল অবস্থা। চুঁচুড়া ঢোকার এবং বেরোনোর মেন রোড বলা যায় এই রাস্তা, কিন্তু সেই রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে খানাখন্দে ভরে রয়েছে একেবারে। এবং সেই রাস্তার যে সারাইয়ের উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু এখনো অবধি চুঁচুড়া পুরসভা বা কোনো দপ্তর থেকেই কিন্তু নেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষ। কেন সেই উদ্যোগ নেওয়া হচ্ছে না, কোথায় তাদের সমস্যা রয়েছে, তা সময়ের সঙ্গে সঙ্গে উত্তর মিলবে। কিন্তু যেটাকে আমরা এতক্ষণ ধরে রাস্তা বলছিলাম, সেটা আর যাই হোক, রাস্তারূপী আর নেই। এর হতশ্রী দশায় পথশ্রীর যার বলার অপেক্ষা রাখেন, আমার সহকর্মী সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছিলেন। অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে, ছোটোখাটো তো টোটোর অ্যাক্সিডেন্ট হচ্ছেই। রাস্তার অবস্থা তো দীর্ঘদিন ধরে এরকম চলছে, বহুদিন ধরেই তো মাঝে মাঝে খোঁড়া হয় বিভিন্ন প্রকল্পের জন্য, তো আবার সারাই হয় অল্প বিস্তর। নেক্সট টাইম লাস্ট যেটা খোঁড়া হয়েছিল, তারপরে আর কিন্তু সেভাবে সারাই হয়নি, কোনো রকমে একটা চাপকে দিয়ে চালানো হয়েছে। সব যদি একদিক দিয়ে যায়, অ্যাক্সিডেন্ট যখন তখন রাস্তা বাঁচাবার জন্যে সকলেই একদিক দিয়ে, যেদিকটা পরিষ্কার সেদিক দিয়ে যেতে যাবে, বাঁদিক ডান দিক বলে কিছু হচ্ছে না, যখন তখন অ্যাক্সিডেন্ট। আপনাদের বলছিলাম না, পথশ্রীর এই হতশ্রী দশাটা শুধুমাত্র হাওড়া মানে বারাসাত এই সমস্ত জায়গায় নয়, বিভিন্ন জায়গা থেকে একই ছবি উঠে আসছে। ঠিক এমনই একটা ছবি বালিতে রয়েছে। আমাদের প্রতিনিধি সরাসরি সুব্রত রয়েছেন, আমি সুব্রতর কাছে একেবারে সরাসরি চলে যাবো। সুব্রত, এই মুহূর্তে তুমি যে রাস্তায় রয়েছো সেখানকার ছবিটা কেমন?
দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পুকুর বললেও ভুল বলা হবে না, কারণ এটাই কিন্তু রাস্তা, এটাই খুব গুরুত্বপূর্ণ রাস্তা। বালি পুরসভার বালি পাঠকপাড়ার 3 মাথা মোড় অর্থাৎ এই পূর্বাশা গ্রন্থাগারের কাছে এটা গুরুত্বপূর্ণ রাস্তা। আমার হাতটা যেদিকে দেখাচ্ছি এটা হচ্ছে বেলু স্টেশন যাওয়ার রাস্তা, ডান দিকে বালি স্টেশন যাওয়ার রাস্তা, এদিকে বালি বাজার যাওয়ার রাস্তা। সেই রাস্তা একেবারে ভেঙে চুরে জলাশয়ে রূপান্তরিত হয়েছে, খানা খন্দে ভরা, কোথায় গর্ত কোথায় রাস্তা একেবারে বোঝাই যাচ্ছে না। অর্থাৎ এখানকার স্থানীয় যারা ব্যবসাদার রয়েছে তারা কিন্তু এই কারণেই দোকান বন্ধ করে রেখেছে, তাদের ব্যবসার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, কারণ এই রাস্তা দিয়ে খুব দরকার ছাড়া মানুষ এখন আসছেন না। ফলে তোমাকে প্রথমেই বোঝাবো যে এই রাস্তা কিন্তু বিগত সরকারের আমলে এখানে রিপেয়ারিং হয়েছিল, কিন্তু যে নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা রিপেয়ারিং করা হয়েছিল তা কিন্তু একটা বর্ষাতেই উঠে গিয়েছে, এবং এই যে পিচ উঠে গিয়েছে তা নিকাশি নালা বন্ধ করে দিয়েছে, সেই জন্যই কিন্তু জল পাস হচ্ছে না। ফলে যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা, একবার কি তাদের সঙ্গে কথা বলা যায়? কত বছর ধরে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে? দেখো একেবারেই দেখো স্থানীয় বাসিন্দা যারা মানুষ রয়েছে তারা কিন্তু এখানে গত দীর্ঘদিন মানুষ পড়ে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে, সেখান থেকে তাদেরকে একটু জাস্ট ওয়াকেবল করার জন্য সেখানে তারা চিহ্নিত করছেন। আমি একটু কথা বলে নেবো। দাদা এই কাজ আপনাদেরকে কেন করতে হচ্ছে? কারণ এখানে অনেক গর্ত আছে, সব টোটো ফোটো একদিন এরকম হয়েছে যে টোটো উল্টে গেছে, তো তারা যাতে এখন আপাতত সেফ থাকে তার জন্যই করা হচ্ছে, যাতে এই অ্যাক্সিডেন্টটা যাতে না হয়। পাঠকপাড়া জোড়াসত অসত্যতলা এখানে তো প্রচুর স্কুল রয়েছে, প্রচুর বাচ্চারা যাতায়াত কিভাবে হচ্ছে, কি বলবেন? প্রশাসনকে কি আবেদন করবে? স্কুল বাস ফাস সব এখান দিয়ে যাচ্ছে, গর্তে এদিক ওদিক হচ্ছে, তো তাদের এমার্জেন্সি, কারণ ওখানে আরো বাচ্চারা থাকে, বড়রা তো তাও ঠিক আছে এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, বা বাচ্চারা স্কুল থেকে ফেরা। একেবারে আমি তোমাকে আরেকজনের সঙ্গে কথা বলে দেখাবো। এই মুহূর্তে টোটোয় আসছেন তিনি, রাস্তায় যা অবস্থা টোটো চালকও কিন্তু ভয়ে যাচ্ছেন, এবং আমি একটু কথা বলে নেবো। দিদি, এইভাবেই কি নিত্যদিন যাতায়াত করতে হয়? এইভাবেই যাতায়াত করতে হয়, কোনো সুরাহা নেই। বিগত সরকারের আমল থেকে এই অবস্থা? হ্যাঁ, অনেকদিন ধরে এরকম অবস্থা, জল জমে আছে, 20 দিন 25 দিন হলো জল জমে আছে। রাজ্যে নতুন সরকার এসছে, কি আবেদন করবেন? আবেদন করবো অবশ্যই রাস্তাঘাট যেন ভালো হয়, সাধারণ মানুষের এইভাবে কষ্ট পেতে যাতে না হয়। প্রচুর স্কুল রয়েছে তো, বাচ্চাদের জীবন হাতে নিয়ে প্রত্যেকদিন এইভাবেই যাতায়াত করতে হচ্ছে। কেন করতে হচ্ছে প্রশ্ন জাগে না মনে? প্রশ্ন জাগে, কিন্তু কোথায় যাব আমরা, কোনো উপায় নেই, এইভাবেই আমাদের যাতায়াত করতে হচ্ছে। দেখো একেবারে মানুষজন কিন্তু মানিয়ে নিচ্ছেন, কিন্তু নতুন সরকার রাজ্যে এসছেন তারা কিন্তু আশায় বুক বাঁধছে যে দ্রুতই এই সমস্যার সমাধান হবে। এবং আমরা হাওড়া পুরসভার পুর প্রতিমন্ত্রীর সঙ্গে একাধিকবার কথা বলেছি এই বিষয় নিয়ে। হাওড়া তারা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু এই সমস্যা থেকে কবে মুক্তি মিলবে তার উত্তর এখনো অধরা। ধন্যবাদ তোমাকে সুব্রত। আসলে জায়গাগুলো বদলে যাচ্ছে জানেন, বর্ষায় কোনোখানেই ভরসার ছবি দেখতে পাওয়া যাচ্ছে না। মেদিনীপুর পুরসভার ছবি আপনাদের দেখাবো, বেহাল বললেও কম বলা হয়। রাস্তা নিকাশি থেকে জল জমার সমস্যা, একাধিক অভিযোগে সেখানকার মানুষজন, মেদিনীপুর শহরবাসী বিশেষ করে, তারা ক্ষুব্ধ। স্থানীয়রা তারা অভিযোগ করছেন একদিন বৃষ্টি হলে রাস্তায় এমন জল জমে যায় তারা আর সেখান দিয়ে যাতায়াত করতে পারে না। রাস্তার অবস্থাও দেখুন, বুঝতেই পারবেন যে রাস্তায় জল জমা ছাড়া অন্য উপায়ও নেই। রাস্তা, ড্রেনের নোংরা জল সব একসাথে ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যে, ফলে সেখানে হাইজিন নিয়ে, স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠেই। সে কথার নতুন করে কি বলবো। মেদিনীপুর শহরের বেহাল দশা মানুষের সামনে তুলে ধরেছে TV9 বাংলা। শুধু মেদিনীপুর মানুষ, সেখানকার মানুষজনের দুর্দশা এই মুহূর্তে আমরা সবাই দেখতে পাচ্ছি। দেখুন রাস্তার অবস্থা, হতশ্রীয় পরিস্থিতি। রাস্তাটা আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের মধ্যে এই রাস্তাটার অবস্থা আজ 2011 থেকে এরকমভাবেই আছে। তো মাঝখানে একবার পৌরসভার উদ্যোগে দুর্গাপুজোর সময় এই পিচ রোডের উপরে মোরাম ফেলা হয়েছিল, তো এই মোরামটা কিছুদিন পরেই জল হওয়ার পর আবার সেই গর্তের অবস্থা। রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো রকম কোনো রিপেয়ারিংয়ের কাজ হয়নি, রাস্তায় মাঝে মাঝে গর্ত হয়ে গেছে এবং এখানে অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা প্রচুরই আছে। আর জল জমা হয়ে যায়, লাস্ট প্রায় 3-4 বছর হয়ে গেল কাজ বন্ধ আছে। সাধারণ মানুষকে ঠিক এভাবেই যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে, আর তার ফলে দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার আজও সমাধান হয়নি। এখানকার মানুষের বক্তব্য যেটা, যে তারা গ্রামে অন্তত বোধহয় এর থেকে ভালো পরিষেবা পান। একটা পৌরসভা এলাকায় ন্যূনতম যে পরিষেবা, রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, তার কোনোটাই হয়তো এখানে পৌঁছায়নি। আর সেই সমস্ত অভিযোগ জানাবেন কাকে, তারও কিন্তু কোনো সদুত্তর নেই, কেননা কাউন্সিলরের দেখা আজ আর পাওয়া যায় না। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা।
নামে পুরো বোর্ডের অস্তিত্ব, শিখে উঠেছে মালদার ইংরেজ বাজারের পুরো পরিষেবা। পালা বদলের পর তৃণমূল পরিচালিত বোর্ডের অধিকাংশ কাউন্সিলরই পুরসভা মুখ হচ্ছেন না। থমকে গিয়েছে প্রশাসনিক কাজকর্ম, কার্যত স্তব্ধ নাগরিক পরিষেবা। নিকাশির হাল বেহাল, এক পশলা বৃষ্টি হলেই জল থই থই করে বিভিন্ন ওয়ার্ড। নিকাশি নালা কার্যত সরু খালের আকার নিয়েছে। যত্রতত্র নোংরা আবর্জনা, নোংরা জল থেকে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ। পুরো পরিষেবা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি এই ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যানকে। ইংলিশ বাজার পৌরসভার নেতৃত্বে যতগুলো দুর্নীতি হয়েছে, যত বেআইনি দেখবেন বিল্ডিং হয়েছে, তৃণমূল কংগ্রেসের বেশিরভাগই কাউন্সিলররা যারা তোলাবাজি করেছে, কার নেতৃত্বে করেছে? এই পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বেই করেছে। আজকে যিনি বিজেপির এমএলএ, বিজেপির নেতা, দলনেতা, তিনি তো তৃণমূলের নেতা ছিলেন। যিনি তৃণমূলের এমএলএ ছিলেন, তৃণমূলের চেয়ারম্যান, তিনি তো কংগ্রেসের নেতা ছিলেন। তাহলে মিলেমিশে তো ঘেটে হয়। এখানে নীতি কোথায় আছে? নীতির ভিত্তিতে দল পরিচালনা কোথায় আছে? আর মানুষের জন্য কাজ, সমাজকে সেবা করার মানসিকতা নিয়ে রাজনীতি কোথায় আছে? তো নেই কিছু। মানুষকে লুট করা হচ্ছে। এখানকার এই পৌরসভার যত কাউন্সিলর আছে, তৃণমূল এবং বিজেপি একসাথে এখানে পৌর বোর্ড চালিয়েছে। গোবিন্দচন্দ্র মণ্ডল ভাইস চেয়ারম্যান, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চেয়ারম্যান। এই ইতিহাস কি ইংলিশ বাজারের মানুষ ভুলে যাবে? এরা যৌথভাবে লুট করেছে, ইংলিশ বাজারকে ক্রমাগত পিছিয়েছে। দেখুন, পুরসভায় কাউন্সিলররা কেন যাবেন? পুরসভায় তো কাউন্সিলররা তখনই যাবেন যে কোনো জনগণের দায় দায়িত্ব পালন করার জন্য। শুধু দায় থাকবে, কোনো দায়িত্ব যদি না দেওয়া হয় তাহলে তারা যাবেন কেন? কারণ কাউন্সিলরদেরকে যে বিভিন্ন দপ্তর দেওয়া আছে, কিন্তু সেই দপ্তরের কাজ তো কাউন্সিলরদেরকে পুরোপুরি দেখতে দেওয়া হয় না। সেখানে বলা যেতে পারে ইংলিশ বাজার পৌরসভায় কিন্তু পৌর প্রধানের কথা মতোই চলে। তাই কাউন্সিলরদের খুব একটা বেশি ভূমিকা থাকে না, কারণ উনি যেটা বলবেন সেটাই সর্বোপরি গ্রাহ্য হয়। তাই কাউন্সিলররা গিয়ে তো শুধু ওখানে বসে থাকার জন্য, চা খাওয়ার জন্য যাবেন না, তারা তো যাবেন কোনো পরিষেবা দেওয়ার জন্য। যদি তাদের কোনো কাজই না থাকে, দায়িত্ব না থাকে, তাহলে তারা যাবেন কেন? ছোট্ট খুশি করার ছবি আপনাদের আমরা দেখিয়েছিলাম, যে খুশি করে দিয়েছিল আমাদের ভাইয়ের জন্য তার মিড ডে মিলের ডিমটা সে নিয়ে যাচ্ছিল। তারপর অনেকেই প্রশ্ন তুলেছেন যে এই ডিমটা যদি বন্ধ হয়ে যায় এরা খুশি থাকবে কি করে? সেক্ষেত্রে সুখবর এর আগেই শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, অতঃপর তার বাস্তবায়ন। কলকাতা স্কুলের মিড ডে মিলে পাতে পড়ল ডিম। ইস্কনের তৈরি সবজি খিচুড়ির সঙ্গে আলাদা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বাচ্চাদের জন্য ডিম দেওয়া হলো। ডিম পেয়ে খুবই খুশি ঠাকুরপুকুর প্রাথমিক স্কুলের পড়ুয়ারা, অন্যান্য স্কুলের পড়ুয়ারাও খুশি। ডিম এসছে আপনাদের? হ্যাঁ, ডিম এসছে। আচ্ছা, কি কি মেনু রয়েছে একটু যদি বলেন। আজকে এসে সবজি দিয়ে খিচুড়ি, গজা আর বাচ্চাদের পাপড়। আচ্ছা, বাচ্চারা কেমন খাচ্ছে? মানে বাচ্চারা তো ভালোই খাচ্ছে, তো বেশ ভালো লাগছে খাচ্ছে। গার্জিয়ানরাও মানে খুশি খাওয়া দাওয়া দেখে, আমরাও খুব খুশি বাচ্চাদের মুখে হাসি দেখে। হেলদি খাবার আগের থেকে হেলদি? নিশ্চয় 100% খাবার হেলদি দিচ্ছে। এমনকি যে প্রবলেমটা ছিল যে বাচ্চারা ডিম ভালোবাসে, সেটাও পূরণ করে দিয়েছেন রাজ্য সরকার। মিড ডে মিলে পড়ুয়াদের পাতে ফিরল ডিম। রাজ্য সরকারের তরফ থেকে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কলকাতার 300-র বেশি স্কুলে দেওয়া হলো ডিম। অন্যদিকে ইসকনের তরফ থেকেও বিদ্যাসাগর বিদ্যাপীঠে পৌঁছায় মিড ডে মিল। আজ মেনুতে খিচুড়ি, পাঁপড়, মিষ্টি। পড়ুয়াদের পাতে ডিম থাকছেই। শনিবারের মেনু খিচুড়ি, পাঁপড়, মিষ্টি আর তার সাথে সেদ্ধ ডিম। এভাবেই কিন্তু শনিবারের মিড ডে মিল সাজানো হয়েছে। অন্নামৃত ফাউন্ডেশনের তরফ থেকে এসছে খিচুড়ি, পাঁপড় আর মিষ্টি, আর তার সাথে সাথে আলাদাভাবে এসছে সেদ্ধ ডিম। এই খাবারগুলো কেমন হচ্ছে রোজ? ভালো। খুব ভালো। ডিম খাও তুমি? হ্যাঁ। তোমার ভালো লাগছে নতুন খাবার? হ্যাঁ। এই নতুন খাবার পেয়ে কিন্তু পড়ুয়ারা খুব খুশি। আমি একবার শিক্ষকের সাথে কথা বলবো। স্যার, এই নতুন খাবারগুলো কেমন? নতুন খাবারের টেস্ট খুব সুন্দর এবং খুবই ভালো, মানে পুষ্টিকর খাবার, এবং বাচ্চারা খেয়ে সবচেয়ে মজা পাচ্ছে, মানে খুব আনন্দ পাচ্ছে ওরা ওই খাবার খেয়ে। আর সাথে সাথে ডিমও আলাদাভাবে আসছে। ডিম তো আলাদা, আজকের থেকে তো শুরু হয়ে গেল ডিম আলাদা করে। ডিম তো দেওয়াই হবে বলে দিয়েছে, সপ্তাহে 2 দিন করে, আজকের থেকে শুরু হয়েছে। মোট করে বাচ্চারা খুব খুশি। খিচুড়ি, পাঁপড়, মিষ্টি আর তার সাথে ডিম সেদ্ধ, এটাই শনিবারের মেনু।
ক্যামেরায় কুণালের সঙ্গে সুমন, TV9 বাংলা, ঠাকুরপুকুর।